দেখা গেল যে তাদের অ্যাডমিনটা থাকে সিঙ্গাপুরে, বাট তারা প্রতারণা করছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। ওই জাহাজে থাকা 23 জন বাংলাদেশি নাবিকের সবাইকে জলদস্যুরা জিম্মি করেছে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ। ইফতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুলবো না রেস্টুরেন্টে খুলবো না বাহিরে খুলবো, সেটাও এখন সিদ্ধান্ত জানতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কিংবা সরকারের কর্মকর্তা কিংবা সরকারের গোয়েন্দা সংস্থার সদস্য কিংবা রাজনীতিবিদ আওয়ামীপনার লোকদের কাছে। আমাদের এই নাবিকদেরকে সুস্থভাবে উদ্ধার করা এবং জাহাজটাকে উদ্ধার করতে সমর্থ হবে। গতকাল আওয়ামী লীগ একটা ভূমিধস বিজয় লাভ করলো, একটা ডামি নির্বাচন করলো, এখন তো তাদের একটা তেলে ঝুলে যে একটা অবস্থা, সেখানে পতনের তো কোনো নামগন্ধই নেই। আজকে বাংলাদেশের টাকা, সে টাকাটা যায় কোথায়? বারবার প্রমাণিত হয়েছে বিদেশে টাকা চলে যাচ্ছে। কারা যাচ্ছে? সংসদের অনেক এমপির নামে আছে, 50 লাখ ডলার, 50 কোটি টাকারও বেশি। শিগগিরই না দিলে তাদেরকে একে একে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তারা। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। একটা দুঃসংবাদ কিন্তু বাংলাদেশের জন্য, সেটা আপনারা সকলেই জানেন। 23 জন নাবিককে কিন্তু জলদস্যুরা কি করেছে, জিম্মি করে ফেলেছে বাংলাদেশের জাহাজ সহ। খুবই দুঃখজনক একটা বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, সেই বিষয়টি নিয়ে আজকে দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আরও কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। মূলত আজকে 7টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, শুধুমাত্র মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আজকের ভিডিওর কথাগুলো শুনুন। তো চলুন সর্বপ্রথম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একজন নেতাকর্মী কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে 75-এর পর এর চাইতে সুস্থ নির্বাচন আরও হয়নি। এই ব্যাপারটি নিয়ে কি বলতেছে একজন নেতাকর্মী, চলুন শুনে আসি। প্রধানমন্ত্রী বলে যে কি হয়েছে 75-এর পরে নাকি এত ভালো নির্বাচন আর হয় নাই। কোন নির্বাচন হয়েছে? বলে প্রতিদ্বন্দ্বিতা। কারা প্রতিদ্বন্দ্বিতা করছে? বলে এত নির্দলীয় নির্বাচিত হয়ে আসছে। কখনো এত নির্দলীয় নির্বাচিত হয়ে আসে নাই। এটা তো আমরা দেখছি। নির্দলীয় কারা? নির্দলীয় যারা নির্বাচিত হয়ে আসছে সবাই একটাই দলের, এবং নির্বাচিত হওয়ার পরে আওয়ামী লীগের সভানেত্রীর কাছে যায় তারা লিখিত দিয়ে আসছে, আমরা যে এটা মহিলা সদস্য যেটা হবে আপনি ঠিক করে দেন। যদি আওয়ামী লীগের বাইরেই হয় তাহলে আওয়ামী লীগের সভানেত্রীর কাছে তারা কেন যায় লিখিত দিয়ে আসবে? এগুলো ভণ্ডামি করার, এই রাজনৈতিক ভণ্ডামি, এগুলো করে কোনো লাভ হয় না। এমন ভাবে মিথ্যা কথাগুলো বলে যে ওইটাই সত্য আর সবাই বাংলাদেশে মিথ্যা কথা বলতেছে। এগুলো করে কি পার পাওয়া যায়? আজকে দেশের মানুষকে কষ্ট দিতেছে। এক এক সময় এক এক কথা বলে তেল ছাড়া তরকারি খান, ওই বেগুন ছাড়া বেগুনি খান। এখন আবার আরেক মন্ত্রী নাকি জন্মাইছে, বলে যে কি বড়ই খান, খেজুর খাওয়া যাবে না, বড়ই খান। আর ওটা তুমি খাও না আগে, তোমার জন্য তো সব তৈরি আছে। মাসে মাসে বেতন ছাড়াও তো উপরি অনেকেই ইনকাম হইতেছে। আজকে বাংলাদেশের টাকা, সে টাকাটা যায় কোথায়? বারবার প্রমাণিত হইতেছে বিদেশে টাকা চলে যাচ্ছে। কারা যাচ্ছে? সংসদের অনেক এমপির নামে আছে, মন্ত্রীদের নামে আছে। আজকে তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আর আজকে সাধারণ মানুষের যদি 10 টাকা লোন থাকে, 1000 10 লাখ টাকা লোন থাকে, তাহলে তার বাড়িঘর ক্রোপ করে নিয়ে যাওয়া হয়। যে হতাশার কথা বলে লাভ নাই। পৃথিবীর ইতিহাসে এই ধরনের বহু স্বৈরাচার ক্ষমতায় আসছে। 1 2 5 বছরে যায় নাই, কিন্তু যখন গেছে সমূলে গেছে। আজকে জোর করে ক্ষমতায় আছেন, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে শেষ করে দিচ্ছেন। আজকে পুলিশ বলি, আজকে নির্বাচন কমিশন বলি, আজকে বিচার বিভাগ বলি, আজকে সচিবালয় বলি, কোন জায়গায় আজকে দলীয়করণ ছাড়া রাখে নাই। এটা মাজা মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন। ওরা বলে যত ভালো নির্বাচন হয়েছে, এত কন্টেস্টিং নির্বাচন হয়েছে। কারা কন্টেস্ট করছে? কোথায় নির্বাচন? এটা তো আওয়ামী লীগের নির্বাচন। আওয়ামী লীগের নেতাদের মধ্যে সিলেকশন করা, অর্থাৎ একই আওয়ামী লীগে 1 জন 2 জন 3 জন দাঁড়াইছেন, তার মধ্যে নির্বাচন, তার মধ্যে ভোটার যায় নাই, আওয়ামী লীগেরও যায় নাই, নিজেরা বানাই দিচ্ছেন দেখানোর জন্য সারা পৃথিবীতে। বাংলাদেশের মানুষ এটা বুঝে সবাই। প্রিয় দর্শক শ্রোতা, একজন নেতাকর্মীর কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা 2 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। ডিবি প্রধান হারুন আর রশিদ কিশোর গ্যাংয়ের ব্যাপারটি নিয়ে কিছু কথা বলতেছে, চলুন তার কথাগুলো শুনে আসি। দেখা গেল যে তাদের অ্যাডমিনটা থাকে সিঙ্গাপুরে, বাট তারা প্রতারণা করছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। এখান থেকে তারা বিভিন্নভাবে প্রতারণাগুলি করে এখান থেকে টাকাটা তারা নিয়ে যাচ্ছে। অনেকে আবার অস্ত্র, 18-19 বছর অনেক বাচ্চাদের পেয়েছে, তারা অনলাইনে অস্ত্রের অর্ডারও দিয়েছে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে। বিটকয়েন তারা ইউজ করে তারা সেখানে টাকাগুলি দিয়ে, তারা এখন বিটকয়েনে টাকা নেয়, তাকে ডলার করে টাকা দিতে হয়। তো এই যে একটা অনলাইনে যে ধরনের প্রতারণা শুরু হয়েছে, আসলে এখান থেকে আমাদেরকে তো আসলে আমরা তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, যেহেতু প্রতিটা প্ল্যাটফর্ম আপনারা আমাদের বিভিন্ন বক্তা বিভিন্ন ধরনের এই হ্যাকিংয়ের কথা বলেছেন, মোবাইল আপনার ফেসবুকে আরেকজন ইউজ করছে এই কথাও বলেছেন। এই বিষয়গুলো হচ্ছে যখনই ঘটনাটা ঘটবে দেরি করা যাবে না। আপনাকে ঘটনা ঘটেছে, হ্যাকিং হোক,
সাইবার বুলিং হোক, আপনার বিকাশ ফ্রড হোক, যে কোনো ফ্রড হোক, সাথে সাথে আপনাকে একটা মানে থানায় যেতে হবে, একটা জিডি করতে হবে। জিডি করে আমাদের কাছে যে সাইবারের যে ইউনিট আছে সেখানে যোগাযোগ করলে, দ্রুত যোগাযোগ করলে আমার মনে হয় সকল যে প্রতারক যারা এই কাজটা করছে বাংলাদেশ থেকে, অনেক প্রতারক আছে, তাদের একটা সিন্ডিকেট প্রতারণা। দেখা গেলো যে তাদের অ্যাডমিনটা থাকে সিঙ্গাপুরে, বাট তারা প্রতারণা করছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। এখান থেকে তারা বিভিন্নভাবে প্রতারণাগুলি করছে, করে এখান থেকে টাকাটা তারা নিয়ে যাচ্ছে। সেখানে প্রথমে একটু তাদের লাভ দেখায় অনলাইন, আপনি 500 টাকা ইনভেস্ট করলেন, আপনাকে তারা 1000 টাকা দিয়ে দিল। এরপরে 1000 টাকা করলেন, প্রথম আপনাকে এইভাবে তারা ইন্টারেস্ট করে তারপরেই আপনি দিতে থাকবেন না, টাকা নিয়ে যাবে। এইভাবে সমস্ত টাকাগুলি চাইনা অ্যাপস তৈরি করে চাইনাতে টাকা চলে যাচ্ছে, সিঙ্গাপুরের টাকা চলে যাচ্ছে। এই চাইনা অ্যাপস বানিয়ে সেই কাজটা করছে। আসলে এটা এটা আর একটু যারা সিনিয়র বা যারা মা বাবা তারা এটা বুঝবে এবং আপনাকে বলবে, ব্যাংকিং সেক্টরে বলবে, হ্যাঁ আপনাকে বলবে যে আপনার ওই যে কথাগুলি বলছেন, আপনার মানে বিভিন্নভাবে আপনার তথ্য তারা নিয়ে নেবে। ব্যাংকে গিয়ে ব্যাংকে কিছু অমিয়া থাকে, তারা আপনার কাছ থেকে বলবে যে আপনার এই নাম্বার, আপনি ওটিপি নাম্বারটা দেন। আপনাকে যখন বলবে ওটিপি নাম্বারটা দেন, আপনি ওটিপি নাম্বারটা দিয়ে দিলেন, আপনার টাকাটা নিয়ে গেলেন। তখনই আমার মনে হয় যে আমার তো টাকা নাই। তখনই আমরা কিন্তু এগুলি খুঁজে বের করি এবং অনেক প্রতারককে আমরা গ্রেপ্তার করছি। এটা সংখ্যাটা আমিও শান্তি পারি নাই। এরকম বিভিন্ন প্রতারণার শিকার হয়ে মানুষ যেভাবে, অনেকে মুখ খুলে বলে না টাকা, সে ওই যে বলতেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী APS2 বলছি, আপনি কি MP হবেন? বলে হ্যাঁ, সে তো জানি সে MP হওয়ার জন্য সে ফর্ম ফিল আপ করেছে। তা আপনার নামটা তো আছে, আপনার নাম আমরা সিলেক্ট করেছি, তাড়াতাড়ি আপনি ফান্ডে টাকা পাঠিয়ে দেন। তার তো MP হইতে হবে। সে সাথে সাথে ওই নগদে বা বিকাশে টাকাটা পাঠিয়ে দিলেন। টাকাটা পাওয়ার পরে টাকাটা তুলে মোবাইলটা বন্ধ করে দিলেন। সেটা আমরা অনেককে ধরেছি। এরকম মানে PS সাজে, কেউ PS সাজে, কেউ মন্ত্রী PS সাজে, কেউ টাকা নিচ্ছে। এমন মানে বাংলাদেশের মানুষের যে অবস্থাটা দাঁড়িয়েছে এখন মনে হয় যে এটা তাদের একটা ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবের কথাগুলো আপনারা শুনলেন। এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ইফতার পার্টি বা ইফতার মাহফিলের বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে হয়তো আপনারা জানেন ইফতার মাহফিলের বিষয়টি নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা হচ্ছে, যেমন সরকারিভাবে নাকি এখন অনুমতি নেওয়া লাগছে ইফতার মাহফিল দিতে গেলে। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ইফতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুলবো না রেস্টুরেন্টে খুলবো না বাহিরে খুলবো, সেটাও এখন সিদ্ধান্ত জানতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কিংবা সরকারের কর্মকর্তা কিংবা সরকারের গোয়েন্দা সংস্থার সদস্য কিংবা রাজনীতিবিদ আওয়ামীপনার লোকদের কাছে। ইফতার আমি কি দিয়ে খুলবো? আমি কি বড়ই দিব, না খেজুর দিয়ে খুলবো, না আঙ্গুর দিয়ে খুলবো, তা আমাকে জানতে হবে অবৈধ MP মন্ত্রীদের কাছে। এমন এক জাহিলি যুগে বসবাস করছি আমরা, যেই যুগে সভ্যতার চরম বিপর্যয় ডেকে নিয়েছে আজ এই 53 বছর স্বাধীন হওয়া বাংলাদেশের কিছু দুষ্ট চক্রের সদস্যরা। আপনারা নিশ্চয়ই জানেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কি, তাও আবার বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কোথাও কোনো জায়গায় ইফতার মাহফিল করতে দেয়া হবে না, নিষেধ করা হয়েছে। অতএব এই বিশ্ববিদ্যালয়েও কোনোভাবে ইফতার মাহফিল করা যাবে না। শুধু তাই নয়, কয়েকটা বিশ্ববিদ্যালয় কলেজের ক্ষেত্রে শুনলাম গরুর গোশত খেয়ে ইফতার খুলবে কিনা, সেহরিতে খেতে পারবে কিনা, সে নিয়েও তাদের ওখানে জ্বালাপালা শুরু হয়েছে। গরুর গোশত নাকি বাংলাদেশে খাওয়া নিষিদ্ধ। আবার শুনলাম আমাদেরকে এখন খেজুর খাওয়া যাবে না, বড়ই খেয়ে ইফতার খুলতে হবে। এখন বাংলাদেশের ইফতার খুলতে হলে মন্ত্রী মিনিস্টারের কাছে, অবৈধ এই শাসক গোষ্ঠীর MPদের কাছে অনুমোদন নিতে হবে। কোন জায়গায় কোন চত্বরে আমি বসে ইফতার খুলবো বা খাওয়াবো সেটা তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এই একটি চরম জাহিলি সমাজ আমার মনে হয় সেই 570 খ্রিস্টাব্দেও ছিল না, যখন মুসলমানের মতো চলতে চাইতো, যখন অন্য ধর্মের লোকেরা অন্য ধর্মের মতো চলতে চাইতো। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরুতেও হয়তো এই ধরনের অসভ্যতা কখনোই কোনো জায়গায় ছিল বলে আমার মনে হয় না। অনেক অসভ্যতা, অনেক বর্বরতার কথা আমরা শুনি, কিন্তু মানুষের স্বাধীনতা, আমি সেজন্যই বলেছি যে মানুষের স্বাধীনতা, মানুষ কি খাবে, মানুষ কখন খাবে, মানুষ কোথায় বসে খাবে, মানুষ কিভাবে ইফতার করবে, এটা তো তোমার ডিউটি না। আজকে আমাদেরকে প্রত্যেক জায়গায় মানে সীমাবদ্ধ করতে 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 এমন এমন জায়গায় তারা সীমাবদ্ধতা ডেকে নিয়ে আসছে, যেটা আমার আজকের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু করেছে। আপনারা নিশ্চয়ই জানেন পবিত্র মাহে রমজানের একটি মাস যেটা আমাদের জন্য রহমত, বরকত, নাজাত হিসেবে এসেছে। এই পবিত্র মাহে রমজানে আমরা অন্ততপক্ষে বছরের 11টি মাস যেভাবেই চলি না কেন, এই রমজান মাসটিতে একটু হলেও সকল পরিবারের মধ্যে আনন্দ, উৎসব, আল্লাহ ভীতি, খোদা ভীতি, রাত্রি জাগরণ, তাহাজ্জুদ, ইফতার, তারাবি, সেহরি, এটা আমাদের জন্য একটা বিশাল নিয়ামত। আজ সেই ইফতার মাহফিলগুলো সরকারের টপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত সকল ব্যক্তির কাছ থেকে নিষেধাজ্ঞা জারি করার মাধ্যমেই প্রমাণিত হয় আজ বাংলাদেশের বর্তমান সময়ের আমাদের এই সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটি দেশে যে কোনো ধর্মের মানুষ বসবাস করতে পারে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার জীবন তিনি তার মতো করে স্বাধীনভাবে পরিচালনা করবেন। কিন্তু আজ বাংলাদেশে স্বাধীনভাবে মুসলমানের দেশে মুসলমান মনে হয় ধর্মচর্চা করার কোনো অধিকার আজ রাখছে না। ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটা আপনারা শুনলেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার আমরা চলুন নৌ প্রতিমন্ত্রী সাহেবের কাছ থেকে আমরা জেনে নেই সেই
নাবিকরা যে জিম্মি হয়েছে সোমালিয়ার কিছু জলদস্যুদের কাছে, সেই 23 জন নাবিক, সে বিষয়টি নিয়ে আসলে নৌ প্রতিমন্ত্রী কি বলতেছে তার মুখ থেকে চলুন শুনে আসি। আমাদের এই নাবিকদেরকে সুস্থভাবে উদ্ধার করা এবং জাহাজটাকে উদ্ধার করতে সমর্থ হবে। গতকালকে যখন আমরা এই সম্পর্কে যখন অবহিত হই, তাৎক্ষণিকভাবে আমাদের যে ফরেন মিনিস্ট্রি আমরা অবহিত করেছি, আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং তাদের সঙ্গে যে আন্তর্জাতিক উইংগুলো কাজ করে তাদেরকে অবহিত করা হয়েছে এবং আমাদের যেহেতু সার্বভৌমত্ব দায়িত্বে আছেন আমাদের বাংলাদেশ নেভির সঙ্গে কথা হয়েছে। নেভির সঙ্গে তো অন্যান্য দেশেরও একটা যোগসূত্র আছে, কাজেই আমরা এই বিষয়গুলো সবাইকে অবহিত করেছি এবং আমরা তাদের সকলের সহযোগিতা চেয়েছি এই জাহাজটাকে উদ্ধার করার জন্য। তবে আমাদের প্রথম যেই আমরা বিষয়টি গুরুত্ব দিয়েছি সেটা যে 23 জন নাবিক আছে, সেই 23 জন নাবিকের জীবন নিরাপদ রাখা এবং সেই জীবন রক্ষা করে তাদেরকে আমাদের নিরাপদ জায়গায় নিয়ে আসাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, সেইভাবে আমরা কাজ করেছি। এবং আমাদের যে ডিপ্লোম্যাটিক যে জোন আছে, আমাদের ফরেন মিনিস্ট্রি তারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতেছে যে কিভাবে আন্তর্জাতিক এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়ে আমাদের নাবিকদেরকে রক্ষা করা এবং জাহাজটাকে উদ্ধার করা যায়। সর্বশেষ কি অবস্থায় আছে ওই জাহাজে, আপনাদের কাছে কি ইনফরমেশন আছে? না, এখন পর্যন্ত যারা যে সকল জলদস্যু এই জাহাজটাকে মানে অকুপাইড করে রেখেছে বা নাবিকদেরকে আটকে রেখেছে তাদের নিয়ন্ত্রণে আছে, ওই জলসীমার মধ্যে ভারত সাগরের মধ্যেই আছে। আমাদের সর্বশেষ যেটুকু আমাদের কাছে খবর আছে, তো আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের পক্ষ থেকে এখানে ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের ডিজিও আছেন, তো সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এই সকল সংস্থাগুলোর সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যে কোনো ধরনের ভালো কিছু বা যে কোনো ধরনের পরবর্তী সংবাদ যদি আসে আমরা দিতে পারবো, পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে, ডিপার্টমেন্ট অফ শিপিংও দিতে পারবে। অতএব এই মুহূর্তে আমাদের কাছে এতটুকুই খবর যে নাবিকরা এখনও নিরাপদে আছে এবং সুস্থ আছে। প্রিয় দর্শক শ্রোতা, নৌ প্রতিমন্ত্রীর কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের যেহেতু বাংলাদেশের নাবিকরা এত বিপদে পড়েছে, আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ পাআলা যেন তাদেরকে সুস্থ সশরীরে বাংলাদেশে যেন আবারও ফিরিয়ে আনে। প্রিয় দর্শক শ্রোতা, তাদেরকে জিম্মি করে রেখেছে, তাদেরকে ছাড়াতে হলে কিন্তু 50 লক্ষ কত যেন ডলার তারা কিন্তু দাবি করেছে, না হলে কিন্তু তাদেরকে ছাড়বে না। তো জনপ্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপারটি নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। ওই জাহাজে থাকা 23 জন বাংলাদেশি নাবিকের সবাইকে জলদস্যুরা জিম্মি করেছে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপ। ওই গ্রুপের মালিকানাধীন SR শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। জাহাজের ক্যাপ্টেনের নাম আব্দুর রশিদ। এদিকে জলদস্যুরা যখন হামলা করে সে সময় অনেকে পরিবারের সঙ্গে কথা বলেন। তেমনই একজন জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিকুল ইসলাম। খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার মোহাম্মদ ইকবাল ও দিল আফরোজ দম্পতির ছেলে তৌফিকুল। 3 ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ছেলের কথা বলতে যেয়ে কান্নায় ভেঙে পড়ে মা। আম্মা কেমন আছে? আমি আছি ভালো। তুমি কেমন আছো সেটা বলো। তোমাকে দিয়ে আটকা রাখছে নাকি শুনলাম। কি অবস্থা? ভালো আছে এই বললো। তারপর ভালো আছে, তারপরে এই দোয়াটা পুরো বিশেষ করে পুরো ওই দোয়াটাই কাজে লাগবে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিবেদনটি দেখলেন। এই ব্যাপারটি নিয়ে কথা বলেছে মোস্তফা ফিরোজ। তার বক্তব্যটিও আপনারা হয়তো শুনলেই বুঝতে পারবেন, তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তো চলুন সেটিও দেখে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুবই দুঃসংবাদ। 23 জন নাবিক জাহাজ সহ সোমালিয়ার জলদস্যুদের জিম্মায় আছে। সর্বশেষ খবর হলো $50 লাখ দাবি জলদস্যুদের। 2010 সালে তাদের দাবি পূরণ করতে হয়েছিল $28 লাখ দিয়ে। বুঝতে পারছেন, এখন পরিমাণটা বেড়ে গেল তারও ডাবল। তার মানে তারা বুঝে গেছে মজাটা, যে বাংলাদেশকে চেপে ধরলে পাওয়া যাবে। এখন এটা দিতে হবে। এটা যদি না দেওয়া হয় তাহলে আমাদের যে 23 জন নাবিক তার জীবন বিপন্ন হবে। ইতিমধ্যে নানা মানবিক খবর আসছে। দেখেন, শিরোনাম বলি, সমকালীন শিরোনাম। অজরে কাঁদছেন নবপরিণীতা স্ত্রী, ছেলেকে ফিরে পেতে মা পড়ছেন দোয়া দরুদ। নৌ প্রতিমন্ত্রী বলছেন যে কোনো মূল্যে নাবিকদের দেশে ফেরত আনা হবে। আরেকটি শিরোনাম হচ্ছে, কান্না থামছেই না মা বাবার, শুধু বলছেন সাব্বির কেনে দাও। অর্থাৎ ওই যে নাবিক, তার কথা বলা হচ্ছে। এখন যে খবরটি সর্বশেষ এসছে আপনাদের সামনে উপস্থাপন করব। $50 লাখ দাবি জলদস্যুদের। ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ MV আব্দুল্লাতে জিম্মি 23 নাবিককে মুক্তি দিতে $50 লাখ মুক্তিপণ দাবি করেছে সোমালিয়ার জলদস্যুরা। মানে $50 লাখ, 50 কোটি টাকারও বেশি। শিগগিরই না দিলে তাদেরকে একে একে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তারা। চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন 23টি জাহাজের একটি
এমভি আবদুল্লাহ। এর পণ্য পরিবহন ক্ষমতা 58,000 টন। জাহাজটি কবির গ্রুপের সহযোগী সংস্থা SR শিপিং লিমিটেডের। পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই। মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বাংলাদেশ সময় বেলা 1:30টায় জাহাজটির নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে 55,000 টন কয়লা রয়েছে। জাহাজে থাকা 23 নাবিকের সবাই বাংলাদেশি। এখন জিম্মির পর তাদেরকে একটি কেবিনে রাখা হয়েছিল। এরপর নাবিকরা নিজেদের মোবাইল থেকে কয়েকটি ভিডিও বার্তা পাঠালো, সেগুলো জলদস্যুরা পরে জব্দ করে নেয়, ফলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর জাহাজটিতে মাত্র 20 থেকে 25 দিনের খাবার রয়েছে, 200 টন বিশুদ্ধ পানি রয়েছে বলে জানা গেছে। জাহাজটি চট্টগ্রামের SR শিপিং লিমিটেডের মালিকানাধীন। এখন সমস্যা হলো যে এই ব্যাপারে তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী বলছে যে গোয়েন্দাদের মাধ্যমে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কিন্তু এখন যেটা দাঁড়াবে, এই $50 লাখ মুক্তিপণটা এটা কে দেবে, কিভাবে দেবে, এইটার সুরাহা কতদিনে হবে, এবং বলছে যে খুব দ্রুত যদি এটা না দেওয়া হয় তাহলে একে একে মেরে ফেলা হবে। আমরা প্রায় প্রিয় দর্শক শ্রোতা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। এবার আমরা গোলাম মাওলা রনি সাহেবের একটি বক্তব্য দেখে আজকের ভিডিওটি শেষ করব। তো তার বক্তব্যটি শোনার আগে একটি কথা সবাইকে বলতে চাই, যেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জনপ্রিয় দর্শক শ্রোতার সর্বশেষ গোলাম মাওলা রনি সাহেবের একটি বক্তব্য শুনে আসি। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করছি, এই শিরোনামে একটি ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। আমারই বক্তব্য, কিন্তু এখন নয়। এটি সম্ভবত নির্বাচনের কয়েক মাস আগে আমি এই বক্তব্যটি দিয়েছিলাম, এবং ওটাই ভিডিও ক্লিপ আকারে বেশ কয়েকটি নিউজ পোর্টাল, বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এটাকে রীতিমতো ভাইরাল করার চেষ্টা করছে। তো অবস্থা দৃষ্টি মনে হলো যে এতদিন পরে, সে আগে যে কথাগুলো বলেছিলাম নির্বাচনের আগে, এই শিরোনামে, সেই শিরোনামটা দেখে যারা হুমড়ি খেয়ে পড়ছেন, তারা দেখে অনেক হয়তো হতাশা অনুভব করতে পারেন যে মিস্টার রনি সে কত আগে একটি টকশোতে এই কথাগুলো বলেছেন। তো এরপর তো আওয়ামী লীগ একটা ভূমিধস বিজয় লাভ করলো, একটা ডামি নির্বাচন করলো। এখন তো তাদের একটা তেলে ঝুলে যে একটা অবস্থা, সেখানে পতনের তো কোনো নামগন্ধই নেই। তাহলে কী সমস্ত কথাবার্তা তিনি বলেন, আর এটার বাস্তবতা কী আছে? এখন একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে পৃথিবীর একটা নিয়ম হলো, প্রতিটি মানুষ, প্রাণী, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ মাত্রই মৃত্যু, উত্থান মানেই পতন। এই পৃথিবীতে কার উত্থান ঘটেছে আর পতন হয়নি, এরকম কোনো ঘটনা নেই। যখনই কোনো একটা বিষয় ঊর্ধ্বগামী হয়, খুব বেশি ঊর্ধ্বগামী হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে উঠতে পারে, এরপরে তাকে আবার নিম্নগামী হতে হয়। যত বৈজ্ঞানিক আবিষ্কার রয়েছে, আবিষ্কারের মধ্যে একমাত্র রকেট সরাসরি ঊর্ধ্বগামী, একদম 100% সে ঊর্ধ্বগামী হয়ে তারপরে সে উড়ে, কিন্তু সেই রকেট একটা নির্দিষ্ট সময় পরে আবার সে নিম্নগামী হয়ে যায়। তদ্রূপ বৃক্ষলতা, হর্মরাজি, পাহাড় পর্বত থেকে শুরু করে সব কিছু ঊর্ধ্বগামী হতে হতে একটা সময় তারা নিম্নগামী হয়ে যায়। এই পৃথিবীর হাজার কোটি বছরের ইতিহাস, সে টারশিয়ারি যুগ থেকে তারও আগে। ধরুন এই পৃথিবীর বয়স বলা হচ্ছে 450 কোটি বছর, 4.5 বিলিয়ন ইয়ার। এখন এই শুধুমাত্র পৃথিবী, কিন্তু মহাকাশের যদি কথা বলেন, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রের কথা বলেন, সেখানে কত হাজার বিলিয়ন বছরের পুরনো হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো 450 কোটি বছর ধরে এই পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, এরপরে সেখানে পানি হয়েছে, পাহাড় সৃষ্টি হয়েছে, পর্বত সৃষ্টি হয়েছে। এই 450 কোটি বছরের মধ্যে অনেক হিমালয় পর্বত পৃথিবীর উপরে থেকে প্রশান্ত মহাসাগরের নিচে চলে গেছে। আবার যেখানে প্রশান্ত মহাসাগরের মধ্যে গভীর সমুদ্র ছিল, সেখানে মরুভূমি তৈরি হয়ে গিয়েছে। আমাজনের জঙ্গল মরুভূমিতে পরিণত হয়েছে, আর অনেক মরুভূমি আমাজনের জঙ্গলের মতো ঘন জঙ্গলে পরিণত হয়ে গেছে এই সময়টার মধ্যে। অনেক মহাদেশ একদম কাছাকাছি। আপনি তো জানেন যে এই যে পৃথিবীর যে মহাদেশগুলো সমুদ্রের উপর, পানির উপর ভাসছে, এগুলো ভাসতে 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 ধীরে ধীরে একবার কাছে আসে, আবার চলে যায়। একটা ভূমিকম্প হয়, একটা জলোচ্ছ্বাস হয়, একটা ঘটনা ঘটে। তো এরকম একটা সংঘাত ঘটে, প্রাকৃতিক সংঘাত ঘটে, ফলে এক একটা মহাদেশ একটা সময় বহু দূরে চলে যায়। আপনি চিন্তা করেন তো, হযরত আদম আলাইহিস সালামের জামানাতে তিনি যদি জেদ্দাতে এসে থাকেন, তো সেই জেদ্দার মানুষ মানে মধ্যপ্রাচ্যে যারা মানুষ, সেই মানুষগুলো অস্ট্রেলিয়া গেল কী করে, সেই মানুষগুলো আমেরিকা গেল কী করে? আমেরিকা তো আবিষ্কার হলো সেই দিন, ভাস্কো দা গামা আবিষ্কার করলেন। ভাস্কো দা গামা না, ক্রিস্টোফার কলম্বাস, তার আগে আমেরিকা ভেসপুসি তারা আবিষ্কার করেছেন। তো এর আগে শত নয়, হাজার হাজার বছর আগে আমেরিকাতে লোকজন ছিল, সভ্যতা ছিল, সেখানে ওই লোক গেল কী করে? পাহাড় পাড়ি দিয়ে, কিংবা
সেই পুরো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে দেশগুলো যারা রয়েছে বা ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেখানে লোকজন গেল কী করে? বোঝার চেষ্টা করুন যে ওই সময়টাতে এত বিশাল মহাসমুদ্র পাড়ি দিয়ে যাওয়া সম্ভব ছিল না। কাজেই এই পৃথিবী সম্পর্কে আমরা যা কিছু জানি সব জ্ঞান পরিপূর্ণ নয়। যেটা বলছিলাম সেটা হলো উত্থান মানি পতন আর জীবন মানি মৃত্যু। তো কাজেই আওয়ামী লীগের যে উত্থান, সেই উত্থানের পতন অনিবার্য, টুডে আর টুমরো। এখন এই পতনটা কিভাবে হবে? পতনটা সেভাবেই হবে যেভাবে উত্থান হয়েছে। অর্থাৎ যদি খুব ভালোভাবে আপনার উত্থান হয়, সুকর্ম থাকে, গৌরবময় কর্ম থাকে, এবং আপনি যখন উত্থিত হচ্ছিলেন তখন যদি আপনার প্রতিবেশ পরিবেশ কর্ম সমস্ত কিছু থাকে, তাহলে আপনার যে পতন, সে পতন হবে অনিবার্য, কিন্তু সেটা সম্মানজনক নিষ্পত্তি হবে। পৃথিবীর অনেক জিনিসের পতন হয়েছে, শেষ হয়েছে, উপাখ্যান শেষ হয়ে গেছে, কিন্তু মানুষজন এখনও তাদেরকে স্মরণ করে। আব্বাসীয় খেলাফতকে স্মরণ করে, মুঘলদেরকে স্মরণ করে। এর কারণে তাদের জীবনের, তাদের যে পতনের যে সময়টি, সেই সময়টির সাথে অনেক কিছু জড়িত। কিন্তু সম্রাট আকবরের কুকর্ম, বাবরের কুকর্মের কারণে তাদের পতন হয়েছে 350 বছর রাজত্বের পরে, কেউ বলে না। চন্দ্রগুপ্ত মৌর্যর কারণে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও, মূলত 7টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। 7টি ভিডিওর মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।